হ্যালো বিয়ার্স, স্বাগত জানাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 বিগিনার্স টিউটোরিয়ালে। এখানে আমি ইলাস্ট্রেটর সিসি 2017 নিয়ে আলোচনা করব এবং এর গুরুত্বপূর্ণ যে টুলসগুলো আছে এবং কন্ট্রোল বার এবং প্লেট সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে একটা জিনিস বলতে চাই, ভেক্টর গ্রাফিক্সের জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি কোম্পানির প্রোডাক্ট ইলাস্ট্রেটর সিসি। এবং ইলাস্ট্রেটর সিসি CS6 থেকে শুরু করে সিসি 2013, 14, 15 এবং বর্তমানে 16 সবগুলো প্রায় কাছাকাছি। তবে সিসি 2017 যেটা নিয়ে আমি কাজ করতেছি এবং যেটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে অনেক কিছু আপডেট প্লাগইনস পাবেন যেগুলো আগের ভার্সনগুলোতে নেই। এবং এখানে আপনি অনেক ইজি, আগের ভার্সনগুলোর চেয়ে অনেক কিছুই অনেক ইজিভাবে এই ভার্সনে করতে পারবেন। তার মধ্যে কিছু বা যেসব প্লাগইনস আপডেট করেছে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো তার আগে আপনাদেরকে কিছু বেসিক ধারণা দিই, সেটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্সের জন্য ইলাস্ট্রেটর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার, যেটা অ্যাডোবি কোম্পানির একটি প্রোডাক্ট। আর ভেক্টর গ্রাফিক্স হচ্ছে এমন একটি গ্রাফিক্স যেটা আপনার কখনো যতই আপনি বড় করে প্রিন্ট করেন বা ছাপান, এটা কখনো আপনার এই টাইলস আকার হবে না এবং খুবই স্মুথ হবে। তো ভেক্টর গ্রাফিক্সে মূলত ইলাস্ট্রেশন মানে আমরা জানি যে অলঙ্করণ, এবং সেই ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে অলঙ্করণই করা হয়। মূলত এটি একটি ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার। তো আজকে আমরা ইলাস্ট্রেটর সিসি 2017 বেসিক যে ইনফরমেশন এবং বেসিক যে টুলসগুলো সেগুলো সম্বন্ধে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথমে আমি দেখে নিচ্ছি, এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটর সিসি 2017 ওয়ার্ক এরিয়া। এখানে আপনি হেল্পে গেলে দেখতে পারেন অ্যাবাউট ইলাস্ট্রেটর সম্পর্কে 2000 অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017, যেটি অ্যাডোবি কোম্পানি রিলিজ করা একটি প্রোডাক্ট। এবং এটা হচ্ছে মেনু বার। যারা নতুন তাদের জন্য জাস্ট এটা পরিচিতি করে দেওয়া, আর যারা কিছু টুকিটাকি জানে তাদের জন্য এটা প্রয়োজন নেই, তারপর আমি আবার বলে দিচ্ছি। এটা হচ্ছে মেনু বার। এখানে যতগুলো কমান্ড আছে প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে আপনি প্রজেক্টকে এদিক সেদিক করতে পারবেন। বা এখানে প্রথমে আছে আমাদের ধারাবাহিকভাবে, প্রথমে আছে ফাইল, সেখানে গেলে নিউ শর্টকাট কি Ctrl+N। নিউ ফ্রম টেমপ্লেট হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির কিছু রেডিমেড কিছু টেমপ্লেট আছে যেগুলো থেকে আমরা ধারণা নিয়ে বা ওই সাইজ মেজারমেন্ট নিয়ে কাজ করতে পারি। তো যাই হোক, এটা আমাদের অত বেশি কাজে লাগে না। আমরা এরপরে আছে ওপেন, অর্থাৎ কোনো একটা ফাইল করা থাকলে সেটা ওপেন করা। সাপোজ ধরুন এখানে একটা ফাইল আছে লোগো নামে, সেটা আমি ওপেন করলাম, যাক সেটা ক্লোজ করে দিলাম। তারপর আছে ওপেন রিসেন্ট ফাইল, অর্থাৎ আপনি যদি কয়েকটি ফাইল রিসেন্ট ফাইলে জমা হয়, 8টি 10টি যাই হোক জমা হয়, তো সেখান থেকে আপনি রিসেন্ট ফাইল, যেটা আপনার বারবার মাই ফোল্ডারে গিয়ে ওপেন না করে এখান থেকে সরাসরি ওপেন করতে পারবেন। এতে আপনার অনেক সময় বেঁচে যাবে। এখানে আপনি বারবার গিয়ে এখন ওপেন করার চেয়ে এখানে সরাসরি ওপেন করতে পারলেন। তারপরে হচ্ছে আপনার ক্লোজ, সেভ এর কপি, সেভ এর টেমপ্লেট, সেভ সিলেক্টেড, স্লাইস, রিভার্ট। যাই হোক, এগুলো এখন কোনো ফাইল ওপেন করে নেই, সেই জন্য এগুলা একটু ইনভিজিবল আছে। যাই হোক, এখানে আছে এক্সপোর্ট ফর সিনস, এক্সপোর্ট এজ। এটা আমরা যখন ফাইল কাজ করব তখন আমরা এটা বিস্তারিত দেখাবো। তারপরে আছে এক্সিট, শর্টকাট কি Ctrl+Q। তো এখন আমরা টুলসগুলো পরিচিতি করতে গেলে আগে একটা ফাইল ওপেন করতে হবে, তারপর বিস্তারিত কিছু এখানে পাওয়া যাবে, নাহলে তো সবই হাইড হয়ে আছে। তো আমরা প্রথমে একটা ফাইল আমি আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি। সাপোজ এটা একটি ভেক্টর অবজেক্ট, এটাকে আমরা বলি অবজেক্ট। তো এখানে এটা এখন গ্রুপ করা আছে, এখানে অনেকগুলো শেপ আছে, প্রত্যেকটা গ্রুপ করা। আমরা যদি এটাকে আনগ্রুপ করি তাহলে এখানে দেখতে পারবো প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা একটা পার্ট, এবং সবগুলো মিলে একটা ডিজাইন দাঁড়ালো। তো এখানে আমি প্রথমে আপনাকে পরিচয় করে দিচ্ছি মেনু বার, এখন যাই ফাইল, এখন এখানে আছে ক্লোজ, অর্থাৎ এই সরি, তার আগে আমি একটা জিনিস দেখে দিই আপনাদেরকে। নতুন ফাইল নিয়ে জিনিসটা দেখা যায়, ফাইল নিউ, শর্টকাট কি Ctrl+N। হ্যাঁ, এটা সিসি 2017 একটা
আপডেট, এটা আগেরগুলোতে আপনি এই স্ক্রিনটা পাবেন না, এই যে কন্ট্রোল এন বা নিউ ফাইলের যে স্ক্রিনটা সেটা পাবেন না, এটা শুধু এই ভার্সনে এটা দিয়েছে তারা। তো এখানে আমি প্রথমে নিব প্রিন্টের জন্য, আমার প্রিন্টের জন্য দরকার, আমার রিসেন্ট দরকার নেই, সেভ দরকার নেই, মোবাইল দরকার, ওয়েব দরকার নাই, আমরা যেহেতু ভিগানার আমরা প্রিন্টই নিয়ে কাজ করব। কারণ ইলাস্ট্রেটরে আপনি প্রিন্টের জন্য একটা নির্দিষ্ট রেজুলেশন লাগে, সেটা হচ্ছে আপনার জন্য পার ইঞ্চিতে 300 ডিপিআই, অর্থাৎ ডিপিআই মানে ডট পার ইঞ্চি, অর্থাৎ প্রতি ইঞ্চিতে 300 ডট। এটা ছাপার জন্য খুবই স্মুথ এবং নিখুঁত হয়। আচ্ছা, এখানে আমরা লেটার সাইজ A4 সাইজ, লিগেল সাইজ, ট্যাবলেট A3, B4, B5 আছে। তো আমাদের রেগুলার যেটা দেবো সেটা হচ্ছে গিয়া A4, এবং আমাদের এখানে সাইজটা আছে অর্থাৎ মেজারমেন্টটা আছে পয়েন্টে। তো আমরা যেহেতু পয়েন্টের সাথে অতটা পরিচিত না, আমরা পয়েন্টে যাব না, আমাদের সব কিছু মেজারমেন্ট করা হয় ইঞ্চিতে বা মিলিমিটার অথবা সেন্টিমিটারে। তো আমরা এখানে ইঞ্চি আনবো, সেটার জন্য আমরা মোড সেটিংয়ে যাব। মোড সেটিংয়ে এখানে A4, আমরা এখানে পয়েন্টের জায়গায় ইউনিটে, পয়েন্টের জায়গায় ইঞ্চি করে দেব। ইঞ্চি হলে এই তো A4 এর জেনুইন সাইজ, এটাকে আমরা সংক্ষেপ বলে বলি 108 এবং 12, অর্থাৎ 8.27, অ্যান্ড হাইট হচ্ছে 11.69। ব্লিড, ব্লিড হচ্ছে অর্থাৎ আমরা যখন বইয়ের কাজ করি বা কোনো ম্যাগাজিনের কাজ করি তখন আমাদের অনেকগুলো পাতা নিতে হয়, সেই জন্য আমাদের একটা ফ্লাশ কাটিংয়ের একটা কাটিং মার্ক নিতে হয়। কাটিং মার্কের বাইরে সাপোজ একটা ইমেজ, সেটা কিন্তু আমরা কাটিং বরাবর যদি ডিজাইন নিই তাহলে কিন্তু আমরা যখন এটা এই ছাপার পরে বাইন্ডিংয়ের পরে কাটা যাবে তখন কিন্তু সাদা চলে আসতে পারে অথবা মানে এদিক সেদিক হতে পারে, সেই জন্য আমরা কিছু বাড়তি কিছু না, অর্থাৎ এক্সট্রা কিছু জায়গা নেই। সেটা সাপোজ ধরেন আপনি নিতে পারেন 3 মিলি, 3 mm, অথবা নিতে পারেন আমাদের বাংলাদেশে বেশি ইউজ হয় 2 mm, জাস্ট মিলিমিটার নিলাম, অথবা 0.1ও নিতে পারেন ইঞ্চিতে। তো যাই হোক, বাইরের রাষ্ট্রে বা অনলাইন মার্কেটে বেশিরভাগই ম্যাগাজিন অথবা বইয়ের জন্য 3 মিলিমিটারই ব্লিড নেওয়া হয়। এবং ব্লিডটা আপনি কোন দিকে নেবেন, চতুর্দিকে নেবেন নাকি শুধু একদিকে নেবেন? সাধারণত একটি লিফলেট, একটি ব্যাক টু ব্যাক লিফলেট, 1 পেজ মানে এক পাতার একটি লিফলেটের ব্যাক টু ব্যাক আপনি যদি ছাপাতে যান বা ডিজাইন করতে যান তখন আপনাকে চতুর্দিকে নিতে হবে, অর্থাৎ একটি সিঙ্গেল পাতার জন্য চতুর্দিকে 3 মিলিমিটার করে নিলেন অথবা 2 মিলিমিটার করে নিলেন। তো 3 মিলিমিটার সাধারণত বাইরে বেশি ব্যবহার হয়, আমাদের দেশে 2 মিলিমিটার হলেও চলে। আচ্ছা, তারপরে ব্লিড আপাতত আমাদের প্রয়োজনে আমরা 0 রাখলাম। তারপরে এখানে আছে আপনার নাম্বার অফ আর্টবোর্ড, অর্থাৎ এই আর্টবোর্ডটা আমাদের শুরু হয়েছে সম্ভবত CS5 থেকে। এর আগে এভাবে সরাসরি অনেকগুলো আর্টবোর্ড নেওয়া যেত না, যেমন আমি একসাথে যদি আমি 5টা পাতা নিতে চাই একটা বইয়ের কাজের জন্য সেটা নিতে পারবো। সেখানে আবার একটা পাতার আমি কি এক কলামে নিব নাকি পাশাপাশি আরেকটা রো নিব। যদি আমি বাম থেকে ডানে নিই, অর্থাৎ এটা হলো আপনার বাম থেকে ডানে যত দূর আর্টবোর্ড ধরে, অর্থাৎ সেটা আবার কলাম আছে, আপনি বাম থেকে ডানে কি এক কলাম নেবেন না 2 কলাম নেবেন, অর্থাৎ 1 2 এভাবে নেবেন নাকি আপনি পাশাপাশি নেবেন না উপনিচে নেবেন, এবং সেখানে কলাম আপনি দিতে পারবেন ইচ্ছা করে। যদি আমরা 8 পাতা নিই, সাপোজ এখানে যদি 8টা পাতা নিই, তাহলে আমরা যদি এখানে 2 কলাম দিই তাহলে আমার এই উপর থেকে নিচ থেকে আপনার 4টা কলাম হচ্ছে, মানে 4টা রো হচ্ছে, অর্থাৎ 4 2 8, কলাম হচ্ছে 2টা আর রো হচ্ছে 4টা। আর এটা হচ্ছে উপর থেকে নিচে গিয়ে, উপর থেকে শুরু হয়ে নিচে যাবে, নিচে আবার উপরে উঠে তারপরে আবার নিচের দিকে নামবে, অর্থাৎ রানিংটা ধারাবাহিকতাটা। তারপর একটা হচ্ছে শুধু বাম থেকে ডানে একবার কন্টিনিউ, সেটা কোনো কলামের প্রয়োজন নেই যেহেতু এটা এক রুতে হয়ে গেছে। এটারও কলামের প্রয়োজন যেহেতু এটা 1 কলাম উপর থেকে নিচে। এখানে যে 8টার পাতা নেন, 1 থেকে নিচ পর্যন্ত 8টা পাতা কন্টিনিউ হয়ে যাবে। যাই হোক, আমরা এখন একটা পাতায় নিচ্ছি, আমাদের এত দরকার নেই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে অ্যাডভান্সে গেলাম, সেখানে কালার মোড CMYK, অবশ্যই আমাদের প্রিন্টিংয়ের জন্য কালার মোডটা CMYK নিতে হবে, কারণ আমাদের ছাপার ক্ষেত্রে প্রিন্টিংয়ের জন্য অবশ্যই কালারটা CMYK দিতে হয়। আর RGBটা হচ্ছে আপনার ডিসপ্লে মোড, অর্থাৎ কোনো কিছু আপনি মুভি তৈরি করা বা ওয়েবসাইটে দেওয়া সেগুলো সব হচ্ছে গিয়ে RGB মোড, অর্থাৎ RGBটা হচ্ছে একটা মনিটর বা ডিসপ্লে মোড, RGB আমাদের দরকার নেই, বা একটা মিডিয়া মোড, RGBটা হচ্ছে একটা মিডিয়া, আর CMYK হচ্ছে আপনার প্রিন্টিংয়ের জন্য। তারপর রাস্টার ইফেক্টস, অর্থাৎ যে কোনো একটা ইমেজ অথবা একটি ভেক্টর আপনি সর্বনিম্ন ইলাস্ট্রেটরে যেটা হচ্ছে সর্বনিম্ন আপনার 300 নিতে হবে, মানে তার হাই রেজলিউশন নিতে হবে আর কি। আর স্ক্রিন হচ্ছে কি শুধু দেখার জন্য,
অর্থাৎ আমরা যেটা দেখি সেটা আপনার একটা জেপিজি বা একটা ইমেজ যদি আপনি দেখেন, সেটা আপনি 72 পিক্সেলে হলে আপনার যেটা নির্দিষ্ট সাইজ, অর্থাৎ 5 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি, এটাকে আপনি 72 পিক্সেলে দিলে ওই 5 ইঞ্চি 5 ইঞ্চি দেখতে পারবেন। কিন্তু ছাপার ক্ষেত্রে আপনাকে 5 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি নিলে সেখানে আপনার রেজুলেশন, সেটা ফটোশপে হোক আর যে কোনো ইমেজে হোক, 300 রেজুলেশন নিতে হবে। এতে আপনার প্রিন্টটা অনেক কোয়ালিটি ভালো পাবেন। যাই হোক, আমরা এদিকে আর বেশি গেলাম না। আমরা হতে নাম্বার অফ আর্টবোর্ড নিলাম 1, সাইজ নিলাম A4, ওয়াইড অর্থাৎ সাইজটা A4, ইঞ্চিতে নিলাম ইউনিটটা, এবং ব্লিড নিলাম না আপাতত। তারপরে কালার মোড CMYK আর রাস্টার ইফেক্ট হাই 300 DPI। আমরা ক্রিয়েট ডকুমেন্ট দিলাম, বাস ডকুমেন্ট হয়ে গেল। এই হচ্ছে আমাদের আর্টবোর্ড, অর্থাৎ আমাদের কাজের এরিয়া। অর্থাৎ আমরা এই আর্টবোর্ডের মধ্যে যা করব, এটা আমরা প্রিন্ট দিলে এটাই প্রিন্ট হবে, এটা কখনো প্রিন্ট হবে না, অর্থাৎ বাহিরের সাইডটা কোনো প্রিন্ট হবে না, শুধু এই এরিয়াটুকু প্রিন্ট হবে। এবং এখানে আমরা ইচ্ছা করলে একটি রোলার নিতে পারি। রোলার নেওয়ার জন্য আপনি এই যে রোলার, এখানে শর্টকাট কি কন্ট্রোলার, রোলার শো রোলার কন্ট্রোলার শর্টকাট। রোলার নিলে আপনি এখানে দেখবেন, এখানে 2, 7, 6, 8, অর্থাৎ আমরা শো 8 নিছি, তাই এখানে 8 পরে সামথিং শো 8 অর্থাৎ 0.27। আর এদিকে হচ্ছে আপনার 10, 10-এর পরে 11, 12 দিয়ে কিছু সামথিং। যাই হোক, আমাদের এখানে জুমিং আছে, এখানে ফিট অন স্ক্রিন অনেক জুমিং আছে, 64,000 পর্যন্ত। তো আমাদের আপাতত ফিট টু এরিয়া দিলাম, অর্থাৎ 70%, অর্থাৎ ফিট অন স্ক্রিন 70%। যাই হোক, এবার আমরা আলোচনা আসি, মূল কাজে আসি। এটা হচ্ছে আপনার মানে ওয়ার্ক স্পেসে, এখানে আপনি অনেক কাজ রাখতে পারবেন, ওখান থেকে এখানে রাখতে পারবেন। আমি একটা স্যাম্পল দেখাই। সাপোজ এই জিনিসটা, এটা আপনি এখানে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই, কিন্তু প্রিন্টিংয়ের সময় এই পাতার আর্টবোর্ড এনে রাখতে হবে, তাহলে আপনার এটা প্রিন্টে আসবে। এখানে দিলে কখনো প্রিন্ট আসবে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা আসি বেসিকে। প্রথমে মেনু বারে তো এটা প্রথমে আলোচনা করেছি, এটা সেভ, এটা হচ্ছে আমি একটা ডকুমেন্টস এখানে করার পরে এটাকে সেভ দিব। তারপরে সেভ এজ, অর্থাৎ আমি এটাকে রেখে আরেকটা সেভ দিব অন্য নামে। আর সেভে কফিন দরকার নেই, সেভ এজ টেমপ্লেট দরকার নেই, সেভ সিলেরিয়াস দরকার নেই, রিভার দরকার নেই। এখানে একটা জিনিস আছে প্লেস। আচ্ছা, প্লেস নিয়ে আমরা পরে আলোচনা করবো। যখন আমরা কোনো ইমেজ আমরা এখানে আনতে চাইবো, তখন আমাদের প্লেস কমান্ড অবশ্যই প্রয়োজন। তখন আমরা Ctrl+Shift+P, অর্থাৎ Shift+Ctrl+P দিলে এটা প্লেসের অপশন আসবে, সেখানে আমরা একটা ইমেজ প্লেস করব। সাপোজ আমি ধরে নিই এখানে একটি, সাপোজ এটা একটি ইমেজ, এটাকে আমি এখানে প্লেস দেব। কিন্তু প্লেস দেওয়ার আগে, আচ্ছা আমি এখন প্লেসে যাচ্ছি না, কারণ প্লেস দিতে গেলে আমাদের প্রাথমিক আলোচনাটা হবে না, অনেক গভীর হয়ে যাবে। তো প্রাথমিক আলোচনা হচ্ছে আচ্ছা প্লেস। তারপর হচ্ছে এক্সপোর্ট এজ, অর্থাৎ আপনি এই ভেক্টরটাকে আপনি ইমেজ করবেন, জেপিজি করবেন। এখানে অনেকগুলা ফরম্যাট আছে, ফটোশপ পিএইচডি ফরম্যাট দিতে পারবেন, পিএনজি দিতে পারবেন, এসভি দিতে পারবেন। এসভিজিও একটি ইলাস্ট্রেটরি ফরম্যাট, ভেক্টরি ফরম্যাট, এটা আপনার ভেক্টর ফরম্যাটই। আর পিএনজি হচ্ছে এটা ইমেজ ফরম্যাট, অর্থাৎ রাস্টারাইজ ইমেজ। জেপিজি ফরম্যাট আছে, টি ফরম্যাটে দিতে পারবেন। এটা হচ্ছে একটা ফটোশপে, মানে এটা কিন্তু কোয়ালিটি নষ্ট হবে না। এটাতে আপনি যদি পিএইচডি করেন, এটা কোয়ালিটি নষ্ট হবে না, কোয়ালিটি ভালো থাকবে, মানে প্রিন্টিংয়ের জন্য। তারপর এখানে এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিগেসি, অর্থাৎ এই জিনিসটাকে আপনি ওয়েবে কাউকে মেল করার জন্য, অথবা ওয়েবসাইটে দেওয়ার জন্য বা ফেসবুকে দেওয়ার জন্য আপনি এখানে ওয়েব জেপিজি করতে পারবেন। ওয়েব জেপিজি করার জন্য এখানে সাধারণত আমরা জেপিজি দিই, পিএনজি দেয় ওয়েবসাইটে দেওয়ার জন্য, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার করার জন্য পিএনজি দেওয়া হয়, ব্যাকগ্রাউন্ডটা যাতে না থাকে। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফার আছে, অর্থাৎ এখানে কিন্তু যখন আপনি জেপিজি দেবেন এটা হোয়াইট হয়ে যাবে, তখন আর ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার থাকবে না। এখানে জেপিজি দিলাম, তারপরে এখানে কোয়ালিটি আমরা 100% করে দেবো। আর কি করা যায়, আর এখানে রেজলিউশন, অর্থাৎ এইটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স অবজেক্ট, এটাকে আপনি যত পার্সেন্ট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এটা একটা ভেক্টর গ্রাফিক্স, এটা কখনো ফাটবে না, একদম স্মুথ এবং নিখুঁত দেখতে পারবেন, এটা কোথাও কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যাই হোক, তারপরে আপনি ক্লিপ টু আর্টবোর্ড, অর্থাৎ পুরো আর্টবোর্ডটাকে আপনি ওয়েব জেপিজি করতে পারবেন। আমি পার্সেন্টেজ কমে দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে, অর্থাৎ আমার এখানে
আমার ওয়ার্ক স্পেসে যতগুলো ভেক্টর আছে, যতগুলো ইমেজ আছে, সবগুলো ধরে ফেলছে এখানে। আমি যদি ক্লিপ ড্র আর্টবোর্ড দিই, শুধু আমার আর্টবোর্ডে যা আছে সেটা আসবে। এই যে আর্টবোর্ডে এটা আছে, শুধু এটা আসছে এবং আর্টবোর্ড শো আসছে। কিন্তু এখানে একটা জিনিস দেখাই রাখি, সেটা হচ্ছে আমার এটা আপাতত ফেলে দিলাম। আমি শুধু এটাকে আমি ভেক্টর করব এখানে। এক্সপোর্ট শর্টকাট কি অল্ট শিফট কন্ট্রোল এস। আচ্ছা, এখানে আমি আপার জেপিজি চাইলাম, এখানে কোয়ালিটি 60% করলাম। আর এখানে ক্লিপ টু আর্টবোর্ড দেখাই, এখানে ক্লিপ টু আর্টবোর্ড, এখানে আমার এখানে ক্লিপ টু আর্টবোর্ড দরকার, অর্থাৎ আমার শুধু ইমেজটুকু দরকার। বাস, সুন্দর ইমেজ চলে আসছে। এখানে যতটুকু ইমেজ আছে শুধু এতটুকু আসছে। আপনি এখানে পিএনজি দিলে পিএনজি আসবে। তবে যখন পিএনজি দিবেন তখন এটা হাই কোয়ালিটি দিবেন, অর্থাৎ 24 দিবেন। যাক, আমাদের আপনার যার যেটা প্রয়োজন পিএনজি অথবা জেপিজি এটা দিতে পারবেন। আর ক্লিপ টু আর্টবোর্ড অর্থাৎ আর্টবোর্ডে পুরো আর্টবোর্ডটাই চলে আসবে, পুরো আর্টবোর্ডে যা আছে সব আসবে। তো আপাতত আপনার এই জিনিসের জন্য আর্টবোর্ড দরকার নেই, আমরা দিয়ে দিলাম। তারপর আপনি ডান দিন অথবা সেভ দিবেন। সেভ দিলে একটা ডেস্টিনেশন ফোল্ডার চাই বা কোথায় সেভ দিবেন, এখানে সাপোজ সেভ দিলেন ইমেজ অনলি, সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। যাই হোক, আমরা এদিকে আর আচরণ না করি। তারপরে আমরা ডকুমেন্ট সেট আপ। আপনি যদি ডকুমেন্ট আবার সেট আপ দিতে চান, অর্থাৎ ব্লিড বাড়াতে চান, ব্লিড দিতে চান, তখন এখান থেকে দিতে পারবেন। অথবা আর্টবোর্ডটা যদি এডিট করতে চান তাহলে আর্টবোর্ডটা এখানে এডিট করতে পারবেন। অর্থাৎ আর্টবোর্ডের সাইজটা কি চেঞ্জ করবেন, কি হবে না হবে সব এখানে এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি দিতে চান 10 ইঞ্চি তা পারবেন, অথবা এটা যদি দিতে চান 12 ইঞ্চি তা পারবেন। আমার স্কেপ দিয়ে দরকার নেই। আচ্ছা, তারপরে আবার এখানে ডকুমেন্ট সেটআপটা এখানেও দিতে পারেন, শর্টকাট দেওয়া আছে। তারপরে এখানে আপনি ফাইলে গিয়ে ডকুমেন্ট কালার মোডটা অবশ্যই সিএমওকে আমরা প্রথমে নিয়ে নিয়েছি, তারপরে প্রিন্ট, তারপর হচ্ছে এক্সিট। যাই, এই ফাইল মেনু করে আলোচনা করা হলে এবার এডিটে আসি আমরা। এডিটে গেলে পেস্ট আছে, কাট আছে, কপি আছে। সাধারণত অন্যান্য কি সবগুলো সফটওয়্যার প্রায় একই রকম মেনু বার থাকে। সাধারণত কমন যেগুলো সেগুলো হচ্ছে কপি, পেস্ট, কাট। এডিট মেনুতে এগুলো থাকে। পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, পেস্ট অন অল আর্টবোর্ডস। এটা কিন্তু আমাদের আর্টবোর্ড অনেকগুলো যখন থাকবে তখন একই জিনিসকে আমি একই কমান্ডে সবগুলো আর্টবোর্ডে পেস্ট করতে পারবো। সেটা আমাদের কখনো যখন একটা সাপোজ আমরা একটা 12 পাতার একটা ম্যাগাজিন করলাম এবং সেখানে একটি হেডার বা ফুটার হিসেবে একটা লোগো যাবে, কিন্তু আমরা এটা প্রথমে ডিজাইন করার সময় এটা দিই না, কিন্তু এখন ক্লায়েন্ট বললো যে লোগোটা লাগবে, তখন আমরা কী করি, একবারে একই জায়গা থেকে আমরা লোগোটা, সাপোজ এই লোগোটাকে আমরা এখানে বসাবো একটা নির্দিষ্ট কর্নারে। এটাকে আমি কাট করব, কাট করে এই শর্টকাটটি আপনি ইউজ করবেন। এই শর্টকাট দিলে এটা প্রত্যেকটা আর্টবোর্ডে ঠিক ওই জায়গাতেই পেস্ট হয়ে যাবে। যাই হোক, আমরা এখন ওইটা পেস্ট নাই করলাম, এডিট। তারপরে পেস্ট ইন ফ্রন্ট হচ্ছে একটা জিনিসকে আপনি কপি করে আবার এটার উপরে পেস্ট করলেন, সেম জায়গায়, জায়গার কোনো এদিক সেদিক হলো না, তখন এটা কি ওই সেম জায়গায় পেস্ট হলো। আর পেস্ট ইন ব্যাক, ব্যাক হচ্ছে একটা জিনিসকে আপনি কপি করলেন, কপি করে এটা ব্যাকে পেস্ট করলেন। সেক্ষেত্রে আমাকে একটা অন্য জিনিস নিতে হবে বোঝানোর জন্য। সাপোজ এটাকে আমি এখান থেকে করলাম, কাট করলাম, কাট করার পরে এই জিনিসটা আপনি দেখলাম যে পেস্ট ইন ব্যাক, ব্যাকে চলে গেছে। তো সেম জায়গায় রয়েছে কিন্তু এই অবজেক্টের পিছনে চলে গেছে। এটা আমরা ডিলিট করে দিই। তারপরে হচ্ছে আপনার পেস্ট ইন প্লেস, শিফট কন্ট্রোল বি। একটা জিনিসকে আপনি আবার ওইটি দেখে আগেরটি, সাপোজ এটাকে আমরা কাট করলাম এবং শর্টকাটকে এখানে দিলাম, তাহলে দেখেন কি তারা পেস্ট ইন প্লেস, অর্থাৎ সেই প্লেসে এটা সেই প্লেসে যায় এটা বসলো। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটা জিনিস দেখি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এটা হচ্ছে গিয়ে টাইপের জন্য যখন আমরা একটা জিনিস কম্পোজ করব, তখন এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই, মাইক্রোসফটের শর্টকাটে কন্ট্রোল এফ দিলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কোডটা আসে, আর আমাদের এখানে এডিটে গেলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আসছে। এখানে আপনি সাপোজ কোনো একটি, অর্থাৎ অনেক বড় একটি প্যারাগ্রাফের মধ্যে একটি বানান ভুল হয়েছে, সেটা আপনি শুদ্ধ করবেন। তো আমরা যখন এটা শুদ্ধ করতে যাব তখন অবশ্যই আমাদেরকে অটো করতে হবে, কারণ অটো না করলে আপনি একটা একটা করে, সাপোজ সেখানে 10টা ওয়ার্ড আছে, একই ওয়ার্ড 10 জায়গা আছে ভুল, তখন আপনি কীভাবে এটি শুদ্ধ করবেন? তখন আপনাকে এই শর্টকাট কিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কমান্ড। সেখানে সাপোজ আপনি PANGLADESH, এটা আপনি সব জায়গায় ভুল করছেন, কি এখানে আপনি এটা সম্ভবত কম্পোজ করেন না, তখন আপনি এই জিনিসটা সব জায়গায় কপি করে, সাপোজ এখানে আপনি দিয়েছেন সেটা ভুল হয়ে গেছে, এখন আপনি এটা শুদ্ধ করবেন শর্টকাটে, তখন এটা কী করবেন, এটা তো ঠিকই রইল, এটা আপনি ফাইন্ড করুন, আর এখানে আপনি
এটা দিয়ে ফাইন্ড দিবেন। ফাইন্ড দেওয়ার পরে এখন আমার এখানে কোথাও কোনো টাইপ নেই, সেই জন্য এটা নমেজ ফাউন্ড আছে, যখন থাকবে তখন এখানে অটোমেটিক দেখাবে। তখন আপনি কী করবেন, এখানে ফাইন্ড হোল্ড ওয়াল দিয়ে দিবেন, ফাইন্ড হোল্ড ওয়াল। তবে এটা প্রয়োজন নেই, অটোমেটিক চলে আসে, ফাইন্ড দিলে চলে আসে। তারপর ডান দিবেন, বাস রিপ্লেস অল দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। আমরা এখন এডিটে ফাইন্ড গেলাম, চেক স্পেলিং, আমার তাও স্পেলিং চেক করার জন্য এডিট কালার্স। আচ্ছা, এডিট কালার্স হচ্ছে সাপোজ এটা আছে মাল্টি কালারে, তখন আমরা এটাকে একটা গ্রে স্কেল কালার করতে পারবো, সেই জন্য আপনাকে এটা সাপোজ গ্রে স্কেল করে দিলাম, এটা গ্রে স্কেল হয়ে গেল। অথবা আপনি এখানে অন্যান্য কালার ইউজ করবেন, এডিট কালার্সের অ্যাডজাস্ট কালার ব্যালেন্স করতে পারবেন, কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। সেই জন্য আমরা কী করে, সাপোজ আপনি দেখেন প্রিভিউ দিয়ে রাখলাম, দেওয়ার পরে এটাকে সাইনটা বের করে বাড়াই দিলাম, কেমন হয়ে গেল, বাস জাস্ট কালারটা অ্যাডজাস্ট করার কিছু না। ক্যান্সেল করলে আপাতত এটা আমাদের প্রয়োজন নেই, ক্যান্সেল। তারপরে আসেন আপনি এডিট কালার্সে গেলেন, এখানে আছে একটা জিনিস আপনাকে ইম্পর্টেন্ট, যে আমি কিন্তু সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, কারণ এতে টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাবে। সেই জন্য আমি ইম্পর্টেন্ট যেগুলো আমরা কাজ করি এবং কাজের মধ্যে আমাদের প্রয়োজন পড়ে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। সেখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা মোস্ট কমন, যেটা প্রিন্টিংয়ের জন্য আমাদের অবশ্যই কাজে লাগে, সেটা হচ্ছে ওভারপ্রিন্ট ব্ল্যাক। অর্থাৎ এখানে যদি কোনো একটি কালো, সাপোজ এটা হচ্ছে 100% ব্ল্যাক, এটা হচ্ছে গিয়ে 100% ব্ল্যাক। এখন আমরা যখন কোনো জিনিস ছাপাই, তখন আমাদের কালোটা সবসময় স্ট্রং কালার, এটা অন্য কালারগুলোকে ঢেকে রাখতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কালো কালারটাকে যখন আমরা ওভারফিল করে দেব, তাতে অন্য কালারগুলো আর এটার যে এখানে যে মানে স্টার্টিংটা, এখানে কখনো ছুট যাবে না, অর্থাৎ সাদা থাকবে না বা অন্য কালারের সাথে কোনো অমিল দেখা যাবে না। সেই জন্য আমরা এটা কী করি, আমরা ওভারপ্রিন্ট করে দিই। সেটা ওভারপ্রিন্টের জন্য আপনি দুইটা অপশন আছে, একটা হচ্ছে গিয়া অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে এখানে দিতে পারবেন, আপনি ওভারপ্রিন্ট ফিল দিতে পারবেন, তাতেও হয়। আর এটা আমরা এখানে পাশে রাখি। আর এখানে গেলে সবচেয়ে, অর্থাৎ আপনি এখানে শুধু একটি দুইটি দেওয়ার জন্য এখানে এইটাতে এই কমান্ড থেকে যথেষ্ট অ্যাট্রিবিউটস থেকে। কিন্তু আপনি যদি পুরো ডকুমেন্ট বা পুরো একটা লিফলেট বা একটা পোস্টার ডিজাইন করেন এবং সেখানে অনেকগুলো কালো থাকে, অনেক জায়গায় স্টক থাকে, ফিল কালার থাকে, তখন আপনি সেটাকে শর্টকাটে দেওয়ার জন্য পুরা ফাইলটা সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করে আপনি এডিটে গিয়ে কালার দিয়ে ওভারপ্রিন্ট ব্ল্যাক দিয়ে দেবেন। এতে কি হবে, ওভারপ্রিন্ট ব্ল্যাকটা, এবং ব্ল্যাকটা যদি 100% থাকে তাহলে 100% দেবেন। আর যদি আপনি চান যে 70% ব্ল্যাক আছে, আমি সেটাও ওভারপ্রিন্ট করবো, তাহলে 70% লিখে দিলে বাস ওকে দিলে হয়ে যাবে। তো আপাতত সবসময় যেটা আমরা দিই 100%টাই দিই। এতে তফাৎটা কী হলো, যখন ওভারপ্রিন্টটা দিলাম তখন তফাৎটা কী দাঁড়ালো, তফাৎটা দাঁড়ালো আমরা যখন কালার সেপারেশনে যাব তখন দিয়ে তফাৎটা বুঝতে পারবো। সেপারেশন প্রিভিউ, এটাকে আমরা এখানে এনে রাখি প্রয়োজনে, সেপারেশন প্রিভিউ। এখন দেখেন আমি যখন এটাকে ওভারপ্রিন্ট দিয়েছি তখন এটার পার্থক্য হচ্ছে, এখানে ওভারপ্রিন্ট ক্লিক করলাম, ওভারপ্রিন্ট প্রিভিউ, এখন কি হচ্ছে ওই মাল্টি কালারটা এখানে কিন্তু আসতেছে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু এই কালারের সাথে একসাথেই সাফা হবে, এটাও সাফা হবে এবং এটা ওই কালারগুলো উপরেই পড়তেছে। দেখেন আপনি কীভাবে, যেমন ধরুন আমি এখানে ব্ল্যাকটা হাইড করে দিলে কি দাঁড়ায়, এই কালারটা সলিড দেখা যাচ্ছে, অর্থাৎ এই কালারটা এখানে এই কালারটাও সাফা হবে, তার উপরে যেয়ে কালোটা পড়বে। তো এখানে দেখাচ্ছে কালোটা পড়ার কারণে কিছুটা চকলেট কালার হয়ে গেছে, কিন্তু এটা আসলে চকলেটই হবে না, যখন সাফা হবে তখন এটা কালো এবং অনেক কুচকুচে, ভালোই কালো হবে, কুচকুচে কালো হবে। আচ্ছা, আমরা যদি এটাকে ওভারপ্রিন্ট না দিতাম তাহলে কি দাঁড়াতো, আমি এতে ওভারপ্রিন্ট তুলে ফেলি, জাস্ট ক্লিক ওভারপ্রিন্ট ফিল, অ্যান্ড নাও সি দ্যাট ওভারপ্রিন্ট তুলে দিচ্ছি এবং এখানে ব্ল্যাকটা দিয়ে দিলাম, এখানে কি হলো, সাদা হয়ে গেল। এখন এই 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 প্লেটটা ছাপানোর পরে যখন এই কালোর জিনিসটা ছাপাবে তখন কি হবে, এখানে কিছুটা এদিক সেদিক হয়ে যেতে পারে। সাপোজ আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কোন ভুলটা হতে পারে। সাধারণত ছাপার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এটা এভাবে হয়ে যায়, যে এটা হয়ে গেলো এভাবে, আর এইভাবে এইটুক চলে আসলো, এটি এদিক সেদিক হয়ে গেল। তো এটার জন্য আমাদের সবচেয়ে সহজ সমাধান হচ্ছে গিয়া এই কালোটাকে ওভারপ্রিন্ট করে দেওয়া, এই ওভারপ্রিন্ট করে দেওয়া, অর্থাৎ ওই এডিটে গিয়ে পুরো ডকুমেন্টসটাকে এডিট কালো ওভারপ্রিন্ট করে দেওয়া। আমি আবার দেখাচ্ছি, এখানে এটাতে আমাদের লাভটা হলো এই, এখন আর ওই সাদাটা বের হবে না, সাদা লাইনটা দেখা যাবে না, এখন এটা এই কালারের উপরেই এই ব্ল্যাকটা ছাপা হবে। যাই হোক, আমরা তারপরে আসি এডিট
কালার গেল। তারপরে এখানে ইম্পর্টেন্ট আর কিছু নেই। প্রিফারেন্সটা হচ্ছে আপনার, হ্যাঁ প্রিফারেন্সটা হচ্ছে এখানে কোনো ইলাস্ট্রেটর একটা সেটিং আছে যেটা আপনি ডিফল্ট সেটিং চাচ্ছেন, সেখান থেকে অনেক কিছু সেটিং চেঞ্জ করতে পারবেন। সাপোজ এখানে যখন এটা ইলাস্ট্রেটর সিসি সেট আপ দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু টিক দেওয়া থাকে, এবং এখানে একটা জিনিস টিক দেওয়া থাকে সম্ভবত এটা, আর এটা ঠিক থাকে না, আর এটা ঠিক থাকে না, কিন্তু এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কমান্ড, স্কেল স্টক অ্যান্ড ইফেক্ট। এটাকে আমি টিক দেবো, আর এগুলো প্রয়োজন এগুলো তুলে দেবো। স্কেল স্টক অ্যান্ড ইফেক্টস আমি এটা নিয়ে আলোচনা করব। যাক, এখানে অনেকগুলো সেটিং আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে এটা একটা। আর দ্বিতীয়ত এটা একটা জিনিস দেখেন, এটা হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট, অর্থাৎ আপনি একটি অবজেক্টকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে সরাবেন, ড্রাগ করবেন, মুভ করবেন, যেভাবে সরাবেন এখানে একটা সেই মেজারমেন্টটা দিয়ে দিলে, সাপোজ 0.5 ইঞ্চি, এটা অটোমেটিক ইঞ্চিতে আছে, ইঞ্চি এই ইঞ্চি 0.5 ইঞ্চি অটোমেটিক। আপনি যখন এটাকে কপি করবেন বা কাট করবেন, সরি মুভ করবেন, তখন এটা অটোমেটিক 0.5 মানে হাফ ইঞ্চি সরে যাবে। সেটা আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এখানে ওকে দিলাম, দেওয়ার পরে দেখেন আমি এটাকে এই যে এরো চিহ্ন দিয়ে, অর্থাৎ কিবোর্ডে এরো চিহ্ন সরালাম, হাফ ইঞ্চি সরলো। আরেকটি সহজভাবে দেখাই, সরি আমি এটা এখানে হাফ 0.5 আমি একটা নিলাম। এখন এটা তো 0.5 আপনারা বুঝতে পারতেছেন, এইটা এই মাদার তো হাফ ইঞ্চি। তখন আমি ওইখানে যে আমি কন্ট্রোল কে, অর্থাৎ এই প্রিফারেন্সের একটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল কে, তো কন্ট্রোল কে আমি যখন 0.5 দিয়েছি, তখন এখানে দেখেন এটা হাফ ইঞ্চি সরে যাবে, ঠিক বরাবর হাফ ইঞ্চি। আমি এটাকে অল্ট চেপে রাইট এরোতে ক্লিক করলে এটা হাফ ইঞ্চি সরে যাবে, দেখছেন পার্থক্যটা। আচ্ছা, নেক্সট আসি এডিটে। তারপর আমরা অবজেক্টে চলে যাই। অবজেক্টে হচ্ছে ক্লিক করলাম অবজেক্ট, এখানে দেখেন ট্রান্সফর্ম, কন্ট্রোল ডি, অর্থাৎ একটা জিনিসকে যখন আমি সরাবো, একটা জিনিসকে আমি দেখাই, হ্যাঁ আপনি যখন এই জিনিসটাকে এইভাবে সরাবেন, তখন এটা ট্রান্সফর্ম এখানে দিলে কন্ট্রোল ডি এখানে দেওয়া আছে, দেখেন আপনি অবজেক্ট ট্রান্সফর্ম কন্ট্রোল ডি দিলে এটা নির্দিষ্ট সেম দূরত্বে সরে যাবে, কন্ট্রোল ডি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখানে অনেকগুলো আছে, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তারপরে আছে যাই হোক শর্টকাট বলে দিই, মুভ হচ্ছে আপনার কন্ট্রোল শিফট এম, একটা জিনিসকে আপনি মুভ করবেন, কন্ট্রোল শিফট এম। তারপর হচ্ছে রোটেট, একটা জিনিসকে আপনি রোটেট করবেন। মুভটা হচ্ছে সাপোজ এটা ক্লিক করলে আপনি যদি এন্টার দেন, তাহলে ওই মুভটা চলে আসবে। আপনি কতটুকু দূরত্বে হরিজন্টালি, অর্থাৎ আড়াআড়ি কত দূরত্বে সরাবেন, ভার্টিক্যাল হচ্ছে আপনার উপর থেকে নিচে কতটুকু সরাবেন, ডিস্টেন্স কতটুকু হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে মানে অ্যাঙ্গেলে সরবে, মুভ করবে, সেটা আপনি কপি করে দিলেন, ওই জিনিসটা থাকবে এবং অন্যটা কপি হয়ে যাবে, যেটা সরাবেন সেটা থাকবে এবং কপি হয়ে অন্যটা ঠিক ওই দূরত্বে ঘুরবে। যাক, এটা আমরা ক্যান্সেল করে দিলাম। তারপরে অবজেক্ট ট্রান্সফর্ম, এখানে আর রিফ্লেক্ট হচ্ছে। আচ্ছা, রোটেটটা তো বুঝতেই পারছেন, একটা জিনিসকে জাস্ট ঘুরানো। এই জিনিসটাকে আপনি যখন আর দেন, রোটেটের শর্টকাট কি হচ্ছে আর, এখানে দেওয়া নেই। তারপর আমরা এই যে এখানে দেওয়া আছে আমাদের এই টুলস বারে দেওয়া আছে রোটেট টুল হচ্ছে আর, শর্টকাটকে আর দিলে, অর্থাৎ এটা আপনি যদি এটা আপনি এখানে দেন তাহলে এটা ঘুরবে, এটা হচ্ছে কি, এটাকে বলে রোটেট। আর আপনি যেভাবে না দিয়ে আপনি এখানে আর, অর্থাৎ এই আর দিয়ে এন্টার দেন, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেল ঘুরাতে পারেন। সাপোজ ধরেন আপনি এখানে 3 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাবেন, তখন এটা পিভিটা দেখেন এই কপি দেন, দেখবেন কপি হয়ে যায়, কন্ট্রোল ডি দেন, সেম দূরত্বে এটা ঘুরবে। এটা স্টপ করা দেন, দেখবেন ঘুরবে। যাই হোক, এটা বুঝতে পারলেন। এবার আমরা যাব অবজেক্টে গিয়ে। এটা কিন্তু একটি মনে রাখবেন, আমি শুধু এটা বিগিনারদের জন্য এই টিউটোরিয়ালটা বানাচ্ছি, শুধু বিগিনারদের জন্য, কারণ এই জন্য আমি এত ডিটেলসে যাচ্ছি। তা না হলে এত সময় নষ্ট করে এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, এতে যারা দেখেন তারা অনেক ভিউয়ার্স অনেক বিরক্ত হয়ে যেতে পারেন, বোরিং লাগতে পারে। সেজন্য আমি শুধু বিগিনার্সদের জন্য এই জিনিসটা বানাই, যাতে তারা বিস্তারিত বাংলা ভাষায় জিনিসটা উপভোগ করতে পারেন এবং নিজে কিছুটা কাজ করতে পারেন। যাক, তারপর হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে একটা জিনিস, অর্থাৎ আয়নার আপনার চেহারাটা যেভাবে দেখা যায় ঠিক তা সেভাবেই অনেকটা। সাপোজ ধরেন আমি এটাকে ঘুরাই দিলাম, এখন এটাকে আমি রিফ্লেক্ট করব। রিফ্লেক্টের শর্টকাট কি হচ্ছে, এই যে এখানে আছে রিফ্লেক্ট
টুল, এটা আর ওইটা সেম। এটাকে আপনি এখানে দেখেন এন্টার দেন, দিয়ে কপি দেন, দেখেন সেম জিনিসটা হয়ে গেল। অর্থাৎ আয়নাতে আমরা যখন দেখবেন আমাদের ঠিক অপোজিট। সাপোজ ধরুন এটা হচ্ছে আয়নার ডিভাইডার, এই পাশে আপনার, এই পাশে আপনি, আপনাকে অপোজিটভাবে দেখা যাচ্ছে। আচ্ছা যাক, এবার আমরা অবজেক্টের কি আছে, ট্রান্সফর্মে গিয়ে স্কেলটাও এখানে আছে, এই যে এখানে স্কেল আছে, স্কেল টুল অর্থাৎ এস। এটাকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ স্কেল করবেন, এটা সহজেই বুঝতে পারেন। স্কেল এন্টার দিবেন, দিলে কত পার্সেন্ট ছোটো করবেন অথবা বড় করবেন সেটা আপনি 200 গুণ বড় করবেন, দেখেন প্রিভিউটা কেমন দেখায়, অথবা 50% ছোটো করবেন, দেখেন কেমন দেখায়। আচ্ছা এটা বুঝতে পারলেন। তারপরে আসি অবজেক্ট ট্রান্সফর্ম শিয়ারটা হচ্ছে একটা জিনিসকে আপনি এটা সোজা করে এটা দিয়ে না, আপনাকে শর্টকাটে এটা দিয়ে দেখাই। শিয়ার দেখেন, আমি অবজেক্ট ট্রান্সফর্ম শিয়ারে গেলে আপনি এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরাবেন, পিভিটা অবশ্যই পিভিটা দিয়ে রাখবেন দেখার জন্য। 15 ডিগ্রি ঘুরালে কি দ্বারা দেখেন, এটা নির্দিষ্ট পরিমাণ 15 ডিগ্রিতে এটা অ্যাঙ্গেল হয়ে গেছে। এখানে আর আমি গেলাম না, এটাও কপি করলে ওইটা থাকবে, ওটা হচ্ছে, আর যদি শুধু ওকে দেন তাহলে ওইটা ওকে হয়ে যাবে, শুধু ওইটাই শেপ এক্সপান্ডেড। আচ্ছা শেপ, তারপরে হচ্ছে আপনার ট্রান্সফর্ম আর কি ইম্পর্টেন্ট আছে, শেয়ার ট্রান্সফর্ম এইচ আর, এদিকে আর প্রয়োজন নেই। এনএস হচ্ছে আসলে অনেক ডিটেলস, অনেক কিছু স্টার্টিং এত কিছু আপনাদের আমাদের মনে হচ্ছে মেনু বার আলোচনা করতে অনেক সময় লেগে যাবে। তারপর আমি আজকে মেনু বারের অন্তত শেষ করে দিই। ব্রিং টু ফ্রন্ট আজকে শুধু, তাহলে আমি শুধু মেনু বারটা নিয়ে আলোচনা করব, কারণ মেনু বার এই অনেকগুলো টুলস আছে যেগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আচ্ছা অ্যারেঞ্জ গেলে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, শর্টকাট কি দেওয়া আছে আপনারা দেখে নেবেন। তো ব্রিং টু ফ্রন্ট, এখানে অনেকগুলা অবজেক্ট আছে, এটাকে আপগ্রুপ করে দেখলে বুঝতে পারবেন এখানে অনেকগুলা আলাদা আলাদা অবজেক্ট আছে। হ্যাঁ এখন আপনি দেখেন এই জিনিসটাকে যদি আপনি চান যে আপনি পিছনে নেবেন অথবা এই জিনিসটাকে সামনে আনবেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটা পিছনে আছে, এটাকে সামনে, দেখেন কীভাবে সামনে চলে আসে, সামনে চলে আসলো। আবার যদি এটাকে আপনি বলেন যে পিছনে নিতে, তাহলে এটাকে শর্টকাট কি কন্ট্রোল শিফট তৃতীয় বন্ধন যেটাকে আমরা বলি থার্ড ব্র্যাকেট, অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট যেটাকে বলি, তারপর সেন্ড ব্যাকওয়ার্ড এক স্টেপ, সেন্ড ব্যাক দিয়ে দিই এই। আর যদি আপনি এক স্টেপ দেন তাহলে অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। আচ্ছা এবার আসি আমরা অবজেক্ট অ্যারেঞ্জ, এখানে আর কোনো ইম্পর্টেন্ট, এখানে সবচেয়ে বেশি কাজে লাগে ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাক, এই দুইটা জিনিস আমাদের কাজে লাগে। কারণ আমরা যখন একটা কাজ করি তখন আমরা এটা ধারাবাহিকভাবে কাজটা করা হয়, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে কোনো একটা জিনিস ছুটে যায়, তখন আমরা এটার প্রয়োজন পড়ে, তখন আমরা কী করবো, যেমন এটা এখন এখানে আছে কিন্তু আমি এটা চাচ্ছি, আমি এটা চাচ্ছি সামনে আসতে, সেই জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন এবং এখানে যেহেতু এই জিনিসটা সামনে আছে তাহলে এখানে এই জিনিসটা আপনি সিঙ্গেলভাবে ধরতে পারবেন, তা না হলে কন্ট্রোল ওয়াই ছাড়া এটা আপনি ধরতে পারতেছেন না। এই যে এখানে ধরতে পারতেছেন, কন্ট্রোল ওয়াই দিবেন, এটা ধরতে পারেন, ধরার পরে আপনি কন্ট্রোল শিফট সেই আপনি থার্ড ব্র্যাকেটটা দিবেন কিবোর্ড থেকে। কিন্তু এখানে এই ব্র্যাকেট কিন্তু দুইটা, একটা স্টার্টিং এবং একটা এন্ডিং, তো আপনি এন্ডিং ব্র্যাকেটটা দিবেন যখন পিছনে দিবেন তখন, আর স্টার্টিং ব্র্যাকেটটা দিবেন যখন আপনি পিছনে নেবেন, আর যখন আপনি সামনে নেবেন তখন আপনি এন্ডিং ব্র্যাকেটটা দিবেন, সাপোজ কন্ট্রোল শিফট এন্ডিং ব্র্যাকেট, এখন দেখেন এটা সামনে চলে আসছে। আচ্ছা এটা গেলো অবজেক্ট, তারপরে আপনি চলে আসেন তারপরে গ্রুপ, অনেকগুলো ফাইল আছে এখানে যেগুলো আলাদা আলাদা সিঙ্গেল। এখন আমি দেখেন আমি এটাকে মুভ করছি, এটা হচ্ছে মুভ টুল, টুলসের আজকে শুধু মুভ টুলটা দেখাই আমি আপনাকে। সিলেকশন টুল অর্থাৎ এটা সিলেকশন বলতে এটাকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে এটাকে মুভ করতে পারবেন, সংক্ষেপে এটাকে সিলেকশন টুলে বলা হয়, কারণ এটা অধিকতর ইউজ করা একটি টুলস এবং এটা সবচেয়ে বেশি কাজে লাগে ইলাস্ট্রেটরে। তো এটা সরানোর জন্য অবশ্যই আপনাকে এটা সবসময় এটা ব্যবহার করতে হয় এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। এটা আপনি সরানোর জন্য সিলেকশনের জন্য, সিলেকশন বলতে আপনি যেভাবে সিলেকশন করতে পারবেন সব সিলেক্ট হয়ে গেল, আর সরাইতে পারবেন সেটা একই টুল দিয়ে কাজ। যাই হোক আমি এখন আপনাদের গ্রুপ করা দেখাবো, এখানে সব যেহেতু আলাদা আলাদা আছে সুতরাং এটা অবশ্যই গ্রুপ কমান্ড আমাদের আসবে। আমি একের অধিক সিলেক্ট করলাম, একের অধিক যখন আপনি সিলেক্ট করবেন তখন প্রথমে একটা সিলেক্ট করবেন, তারপরে শিফট ধরে একটা সিলেক্ট করবেন, এভাবে শিফট ধরে একটা সিলেক্ট করবেন। আবার যদি বলেন যে একটা জিনিস
সিলেক্ট ভুল হয়ে গেছে সেটা আবার শিফট ধরে বাদ দিয়ে দেবেন। আমি 2টা সিলেক্ট করছি, আবার যে বলুন না এটা আমি সিলেক্ট করবো, তাহলে 3টা সিলেক্ট করলাম, এই যে 3টা সিলেক্ট করলাম। এখন আপনি এটাকে গ্রুপ করবেন, অবজেক্টে গিয়ে গ্রুপ, সংক্ষেপে কন্ট্রোল জি। আগে আপনি মেনু বার থেকে মেনুগুলা দেখেন, তারপর শর্টকাটগুলো আয়ত্ত করে নিন। আচ্ছা, কন্ট্রোল জি হলে কি হলো, গ্রুপ করলাম, গ্রুপ করার পর দেখেন এখানে আমি এটাকে সিলেক্ট করে দেবো, তিনটাই কিন্তু আমার শর্ট আছে, অর্থাৎ আমি গ্রুপ করে ফেলছি। এটা আপনি 2-3 বার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তারপরে লক, অর্থাৎ সিলেকশনও লক করতে পারবেন, আবার পুরো আর্টওয়ার্কটা লক করতে পারবেন। তো আমরা সাধারণত সিলেকশনই লক করার প্রয়োজন পড়ে, পুরোটা আর্টওয়ার্ক লক করার প্রয়োজন নয় অতটা। সাপোজ আমি এখন এখানে টার্ন অফ করে দিলাম, আমি কি করব, এই এই বড় জিনিসটা, বড় অবজেক্টটাকে আমি লক করব, সেজন্য অবজেক্ট সংক্ষেপে কন্ট্রোল 2। দেখেন এটা লক, যেন এটা আপনি ধরতে পারবেন না, এটা নড়বেন, এটা ধরতে পারবেন, এটা লক হয়ে গেছে। আবার যখন এটা আনলক করতে যাবেন তখন অবজেক্ট কন্ট্রোল-Alt+2 আনলক অল, বাস আনলক হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আমরা অবজেক্টে যাই। হাইড হচ্ছে গিয়া কন্ট্রোল 3, শর্টকাট কি কন্ট্রোল 3। আপনি দেখেন এটাকে ক্লিক করে, অর্থাৎ এই সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ দেন, এটা হাইড হয়ে যাবে। আবার এটা যখন এটা আমাদের সুবিধা, অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের অনেকগুলো অবজেক্ট যখন হয়ে যায় তখন আমরা মানে ঝামেলা হয়, একটা জিনিস ধরতে গেলে আরেকটা জিনিস ধরে ফেলে, সেই জন্য আমরা কী করি, একটা জিনিসকে হাইড করে দিই। তো এখন আমরা এটাকে আবার শো করবো, অবজেক্ট শো অল কন্ট্রোল-3। নেক্সট আমরা দেখি কি আছে এখানে, এক্সপান্ড হচ্ছে গিয়ে যখন একটা জিনিস ইফেক্ট যোগ করা থাকে, অথবা স্টক থাকে, আবার বিঘ্নের গ্রাডিয়ান্ট থাকে, যখন আবার স্টক থাকে আবার গ্রাডিয়ান্ট থাকে। আমরা একটা গ্রাডিয়ান্ট নিলাম এখান থেকে, আজকে আপনাদেরকে এটা দেখাবো না, এটা সম্বন্ধে ধারণা দেবো না, জাস্ট আমার কাজের অন্যগুলো আলোচনা করতে গিয়ে এটা আলোচনা করতে হচ্ছে। যেমন সাপোজ ধরুন এখানে আমি একটা রেডিয়াল একটা গ্রাডিয়ান্ট নিলাম। এখন দেখেন, এখন এটাকে এক্সপ্যান্ড করতে হয়, এই যে এক্সপ্যান্ড দিলাম, ফিল, বাস এটা এক্সপ্যান্ড হলে এখন এটা অনেকগুলো জিনিস তৈরি হলো। এখানে দেখেন রিলিজ, এই দেখছেন সবগুলো ভেঙে গেছে, অর্থাৎ একটা ইফেক্ট ছিল সেটা আপনার ভেঙে এক্সপ্যান্ড হয়ে গেছে। দেখেন এখানে অনেকগুলো জিনিস দিয়ে, আসলে ইলাস্ট্রেটর হচ্ছে প্রত্যেক একটা লাইন দিয়ে একটা জিনিস তৈরি হয়, তো এই লাইনগুলো সব আলাদা হয়ে গেছে। অর্থাৎ এক জায়গায় এক পার্সেন্ট ইউজ হয়েছে। একটা গ্রাডিয়েন্ট আপনার একটা পার্সেন্টেজ থেকে শুরু হয়, অর্থাৎ ডিপ থেকে লাইট থেকে ডিপ, হেভি থেকে লাইট থেকে হেভি, এভাবে তৈরি হয় একটা গ্রাডিয়েন্ট। তো এখানে আমাদের কালারটা লাইট থেকে ডিপের দিকে গেছে, সেই জন্য সবগুলা প্রত্যেকটা পিক্সেল, প্রত্যেকটা ডট আলাদা হয়ে গেছে লাইন আকারে। আচ্ছা, আরেকটা এক্সপ্যান্ডের কাজ দেখায় আপনাদেরকে, সেটা হচ্ছে একটা স্টক। এইটা একটা স্টক, এটা কিন্তু এখন ফিল কালার নেই, অর্থাৎ এটা স্টক কালার মানে লাইন কালার, স্টক কালার, বাউন্ডারি কালার যেটাকে বলে সেটাতে আছে। আমরা এটাকে কীভাবে এক্সপ্যান্ড করে দেবো, দেখেন কি দাঁড়ায়, ফিল স্টক, অর্থাৎ স্টক ফিল হয়ে যাবে, ফিল হয়ে গেছে, বুঝছেন, এটা ফিল, এটা এখন ফিল কালার চলে আসছে। এখন কিন্তু স্টক থাকাতে আমাদের একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে স্টকটাকে আপনি ইচ্ছা করলে মোটা চিকন করতে পারবেন, কিন্তু এটা যখন ফিল হয়ে যাবে তখন এক্সপ্যান্ড, এটা যখন এক্সপ্যান্ড হয় তখন এটা কিন্তু আপনি ওইভাবে ধরে মোটা চেন করতে পারেন না, দেখেন জিনিসটা সরে যাচ্ছে, অর্থাৎ আপনি আগের মতো সেই সুবিধাটা পাবেন না। তাই এক্সপ্যান্ড করার আগে অবশ্যই আপনাকে দেখে নেবেন যে এটা প্রয়োজন আছে কিনা এক্সপ্যান্ড করার। তারপরে আমরা যাই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এটা হচ্ছে আপনার একটা মূল্যবান জিনিস, এটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। সেটা হচ্ছে আমাদের যখন আমরা এখন ইফেক্ট যোগ করি, ইফেক্টস সেখানে হতে পারে সেটা 3D, অথবা হতে পারে সেটা ড্রপ শেডো, স্টাইল ড্রপ শেডো, অথবা ফিদার, অনেক কিছু যাই হোক হতে পারে, সেটা আমরা এক্সপ্যান্ড করা অবশ্যই প্রয়োজন। সাপোজ আমি আপনাদেরকে ড্রপ শেডো দিয়ে একটা জিনিস দেখাই, এর একটা কালার নিলাম, এখানে আমি একটা ইফেক্টে গিয়ে স্টাইলি ড্রপ শেডো দিলাম, এখন একটা জিনিস দেখেন, এখানে আপাতত আপনাদের কত বিস্তারিত জানাচ্ছি না, জাস্ট আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা বোঝানোর জন্য এটা করলাম। তো এখানে আমি এটা এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করে দেওয়ার পরে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তার আগে আপনাদেরকে দেখে নিই যে এটা এক্সপ্যান্ড করার কেন প্রয়োজন। আপনি যখন এখানে একটা জিনিস লিখলাম, আমি BOX বক্স লিখলাম, এখানে বক্স লেখার পরে এখানে এটাকে আমি গ্রুপ করলাম। এখন এটাকে আমি দেখেন যখন আমি এটা মুভ করব তখন আমার ড্রপ শেডোটা কী করছে, ওইদিকে যাওয়ার কথা, কিন্তু ড্রপ শেডোটা এই পাশেই রয়ে গেছে।
দেখেন এখন আছে নিচে এবং ডাইনে, কিন্তু যখন আমি এটা ঘুরাবো তখন বক্সটা লেখাটা ঘুরতেছে, বক্সটাও ঘুরতেছে, কিন্তু শেডটা ঘুরতেছে না। সেই জন্য আমাকে শেডটা এক্সপ্যান্ড করতে হয়, এই জন্য আমাদেরকে এক্সপ্যান্ড এফএনএস। এখন এটাকে আপনি দেখেন, এটা এখন ঘুরবে, যাই হোক। কিন্তু এক্সপ্যান্ড কখন আগে করবেন না, কাজ শেষ হলে, সম্পূর্ণ কাজ শেষ হলে যখন এটা আউটপুটে দেবেন তখন এটা এক্সপ্যান্ড করবেন, তার আগে আমার মনে হয় না যে এক্সপ্যান্ড করার প্রয়োজন আছে। আচ্ছা, এবার আমরা আসি এক্সপ্যান্ড গেল রাস্টার। রাস্টার হচ্ছে একটা ভেক্টর কাজ, আমরা তো প্রথমেই বলেছি যে এটা একটা ভেক্টর গ্রাফিক্স। ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর গ্রাফিক্স যেখানে আপনি একটা জিনিসকে লাইন আকারে মানে অনেক বড় করতে পারবেন, ম্যাক্সিমাম বড় করতে পারবেন, এতে এর কোয়ালিটি কখনো নষ্ট হবে না। এই জন্য আপনার কী হবে, যদি আপনি ভেক্টর ইমেজ থেকে রাস্টারাইজ ইমেজ করতে চান, অর্থাৎ ইমেজ আকারে করতে চান একটা নির্দিষ্ট পরিমাণ, তখন আপনাকে রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ হলে আপনি এখানে তার কোয়ালিটি রেজলিউশন দিয়ে দিবেন, যেটা আপনি বলে। যদি আপনি এটাকে ছাপাতে চান তাহলে অবশ্যই সিএমওয়াইকে দিবেন, আর যদি আপনি ছাপাতে না চান তাহলে অবশ্যই গ্রে স্কেল বা বিটম্যাপ। হ্যাঁ, গ্রে স্কেলও ছাপা হয়, বিটম্যাপও ছাপা হয়, তবে বিটম্যাপ আমরা সাধারণত ইউজ করি না। বিটম্যাপ হচ্ছে ফটোশপের অন্য একটা ফরম্যাট। আচ্ছা, আমরা এখানে কালার মোড সিমকে রাখলাম আর রেজলিউশন হাই কোয়ালিটি 300 দিলাম, দিয়ে আমরা কী করলাম, রেখে আপনি ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার করবেন না হোয়াইট করবেন, সাধারণত আমরা হোয়াইটই দিয়ে রাখি, যেহেতু ট্রান্সফার করার প্রয়োজন নাই। ওকে দিয়ে দিবেন, এটা রাস্টারাইজ হয়ে যাবে, রাস্টারাইজ অর্থাৎ ইমেজ আকারে হয়ে যাবে একটা। দেখ, এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট টুলস না আপাতত। ক্রিয়েট গ্রাডিয়েন্ট মেশ, অর্থাৎ একটা গ্রাডিয়েন্ট থেকে মেশ তৈরি করা, ওই যেটা আপনাদের আগে দেখাচ্ছিলাম যে একটা গ্রাডিয়েন্ট নিলাম এখান থেকে, নিলাম এটা থেকে ক্রিয়েট গ্রাডিয়েন্ট মেশ, সেখান থেকে আমি মেশ তৈরি করবো। আমার রোজ কটা 4টা, কলাম 4টা দিলাম, অত বেশি প্রয়োজন নেই আলোচনার জন্য। এই যে গ্রাডিয়েন্ট মেশ হয়ে গেল, এটা গ্রাডিয়েন্ট থেকে এটা মেশ হয়ে গেল। এটাকে আপনি অবজেক্ট এটা গ্রাডিয়েন্ট থেকে মেশ করে দিলেন আপনি, মেশ করে এটাকে আপনি, এটা আমাদের আসলে অতটা প্রয়োজন পড়ে না, গ্রাডিয়েন্ট মেশটা অতটা প্রয়োজন পড়ে না। এটা মেশটা আমাদের কখন কাজে লাগবে, যখন আপনি রিয়েলিস্টিক কিছু করতে যাবেন তখন আপনার মেশটা কাজে লাগবে। মেশটার জন্য এখানে একটা এই যে মেশ দেওয়া আছে, মেশ টুল ইউ, এখানে আপনি কী করে এটাকে সরাতে পারবেন। সাপোজ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে মেশ টুলের কাজটা কী। মেশ টুল হচ্ছে একটা রিয়েলিস্টিক জিনিসকে ধরে ধরে করা, অর্থাৎ যখন আপনি 3D সফটওয়্যারে, আমরা দেখি যে 3D সফটওয়্যার যখন কাজ করে তখন অনেকগুলো লাইন আকারে থাকে, এগুলোকে মেশ বলা। অর্থাৎ মেশ হচ্ছে আপনি এদিক সেদিক রাউন্ড করা যায় এবং এখানে ইচ্ছে মতো ইলাস্ট্রেটর যেটা, এখানে ইচ্ছে মতো কালার দেওয়া হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে 3D সফটওয়্যারে অনেক রিয়েলিস্টিক কাজ করা হয়, আর ইলাস্ট্রেটরে মেশ টুলটা দিয়ে রিয়েলিস্টিক কিছু কাজ করা হয়। যেমন আপনি একটা আপেল বানাতে পারবেন, এই আপেলের এক এক জায়গায় এক একটা কালারের পার্সেন্টেজ, কালারের মিশ্রণ, মাল্টি কালার আপনি সেখানে দূরে দূরে দিতে পারেন, সেটা অনেক নিখুঁত এবং অনেক সময়ের কাজ। যাই হোক, আমি আপাতত আপনাদেরকে মেশ টুল কেন কেন করা হলো এবং এটাকে কীভাবে কী করা হয় সেটা দেখালাম। সাপোজ আমি এখানে ক্লিক করলাম এই মেশ টুল সিলেকশন দিয়ে এখানে একটা এই কালার দিলাম, দেখেন। আবার এখানে দিলাম কাছাকাছি কালার, আবার এখানে দিলাম তারও কাছাকাছি কালার, এখানে দিলাম এই কালার। তার মানে কি হলো, মেশ টুল দিয়ে আমি একটা মাল্টি কালারের একটা জিনিস তৈরি করলাম, যেটা আপনি এখানে ফিদারের মতন মিশে গেছে, জিনিসটা একটার সাথে একটা মিশে গেছে। দেখেন, মেশ টুল দিয়ে এই কালার, হ্যাঁ দেখলেন, এই হচ্ছে গিয়া মেশ টুলের কাজ, অর্থাৎ মেশের কাজ। দেখ, আপনাদেরকে বিস্তারিত এখন এখানে দেখা যাবে না, যখন আমি সময় পাবো তখন আলাদা আলাদা টিউটোরিয়াল করবো শুধু মেশ টুলের জন্যই। আজকে আপাতত আপনাদের মেনু বার পরিচিতি দিচ্ছি। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে অবজেক্টে গেলে প্যাটার্ন ট্রান্সপারেন্সি। এটা হচ্ছে কি, আপনি যখন একটি পিডিএফ ফাইল, যেখানে আপনি পিডিএফ ফাইলে লেখাগুলো সাধারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেকে লেখা কম্পোজটাকে আউটলাইন করে দেন। আউটলাইন মানে হচ্ছে একবারে ভেক্টর করে ফেলা, অর্থাৎ এডিটেবল না। ভেক্টর করে ফেলা মানে লেখাটাকে আউটলাইন করে দেওয়া। আউটলাইন করা হচ্ছে মানে আপনার এডিটেবল করা যায় না এমন লেখা, অর্থাৎ ভেক্টর হয়ে যায়। তো অনেক সময় দেখা যাচ্ছে অনেকে ভুল করে, সেটা আউটলাইন করতে মনে থাকে না একটি লেখায়। আচ্ছা, কীভাবে আউটলাইন করে সেটা আপনাদেরকে আজকে একটু দিয়ে দিই, ধারণা। BOX, এই লেখাটা যখন এটা একটা নির্দিষ্ট ফন্ট দিয়ে দেওয়া হয়েছে, সাপোজ এই ফন্টটা কন্ট্রোল টি দেন, মিরিয়াড প্রো ফন্ট, এখানে আপনি এরিয়াল ফন্ট ইউজ করলেন, হ্যাঁ এরিয়াল ফোন ইউজ করলেন। আচ্ছা, আমি এমন একটা ফোন ইউজ করি যেটা অন্য সবার কম্পিউটার সাধারণত নাও থাকতে পারে, US, আচ্ছা এটা নাই, ওপি, আচ্ছা সাপোজ আমি এই ফোনটা ইউজ করলাম, এখন দেখা যাচ্ছে এই ফোনটা অন্য কম্পিউটারে নাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, এটাকে আউটলাইন করে দিতে হবে। আউটলাইন করার নিয়ম হচ্ছে ক্রিয়েটে
কন্ট্রোল শিফট কন্ট্রোল ও, অর্থাৎ ক্রিয়েট আউটলাইন। এখন এটা ভেক্টর হয়ে গেছে। এখন কিন্তু এটাকে এডিট করতে পারবেন না, আপনি কারেকশন করতে পারবেন না, লেটার চেঞ্জ করতে পারবেন না, ফন্ট চেঞ্জ করতে পারবেন না। কিন্তু অনেকে যখন আউটলাইন করে দেয় না, তখন আমাদের কি করতে হয়, এটাকে ফ্লেশ করতে হয়। ফাইলে গিয়ে ওই পুরা ফাইলটাকে ফ্লেশ করতে হয়, সেটা পিডিএফ ফাইল হোক আর ইপিএস ফাইল হোক আর ইলাস্ট্রেটর ফাইলে ফ্লেশ করবেন ওই ফাইলটা। এখানে মনে করেন এখানে অনেক লেখা আছে, কিন্তু সেটা আউটলাইন করা না, কিন্তু ওই ফন্ট স্টাইলটা আমার কাছে নেই, তখন আমি এটাকে ফ্লেশ করবো। ফ্লেশ করার সময় লিঙ্কটা অবশ্যই দেবো, লিঙ্কটা ঠিক চিহ্ন দিয়ে ফ্লেশ করবো। করার পরে আপনি অবজেক্টে গিয়ে ফ্ল্যাটার ট্রান্সপারেন্সি দিবেন। দিলে এখান থেকে আমরা হাই রেজলিউশন দিয়ে এখানে শুধু কনভার্ট অল টেক্সট টু আউটলাইন টিক চিহ্ন দিয়ে ওকে করে দেবো। তাইলে কি আমাদের ওই আউটলাইন সারা লেখাগুলো আউটলাইন হয়ে যাবে, অর্থাৎ ভেক্টর হয়ে যাবে, তখন আর ফন্ট মিসিংয়ের কোনো ভয় থাকবে না। আচ্ছা, নেক্সট আপনাদের কি দেখাবো, অবজেক্ট স্লাইস ক্রিয়েট টিম মার্কস। আমাদের অতটা প্রয়োজন নাই। টিম মার্কস হচ্ছে একটা কাটিং মার্কে যেটা তৈরি করা হয় অটোমেটিক রেডিমেড, সেটা অনেক দীর্ঘ হয়ে যায়, 1/2 ইঞ্চি হয়ে যায় লেন্থ একটা স্টক। তো আমাদের এটা অত প্রয়োজন, আমরা ম্যানুয়ালি হাত দিয়ে নিজেরাই তৈরি করতে পারি পেন টুল দিয়ে, স্টক দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে পাত। পাতের এখানে গেলে অনেক কাজ আছে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। আমি আপনাদের এটা পাত করে দেখাই এখান থেকে। আজ কিন্তু আমি আপনাদের টুলবার্স নিয়ে আলোচনা করতেছি না, শুধু মেনুবার নিয়ে আলোচনা করতেছি। তা মেনুবারটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, দেখি কতক্ষণ হলো। 46 মিনিট, প্রায় ঘন্টা। আজকে অবজেক্ট পর্যন্ত রাখি, আর বেশি যাব না, অবজেক্ট পর্যন্ত শেষ করে দেবো আমি। সাবজেক্টটা পাত করলাম এবং স্টক কালার রাখলাম। এখন এটাকে দেখেন অবজেক্ট, এখন দেখেন এটা কি আসছে, পাত। আচ্ছা, জয়েন হচ্ছে কন্ট্রোল জে, জয়েন হচ্ছে দুটি পাতকে একসাথে জয়েন করা। সাপোজ এখন এই মাথার এই মাথা আমি এই মাথার এই মাথা জয়েন করবো, তখন আমি এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে এটাকে ধরলাম, শিফট দিয়ে এটাকে ধরে কন্ট্রোল জে, আপনাদের দেখেছিলাম যে শর্টকাট হচ্ছে গিয়া পাতে শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে জয়েন দিয়ে দিলাম। এটা জায়গায় জয়েন টুলের কাজ, এখন এটা জয়েন হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনার পাথ এভারেজ প্রয়োজন নেই অতটা। আউটলাইন স্টক, হ্যাঁ আউটলাইন স্টকটা গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের এক্সপ্যান্ড থেকে দেখেছিলাম, সেটা আপনার সবচেয়ে ভালো হয় আউটলাইন স্টক এখান থেকে করা, অর্থাৎ এটা এখন স্টক আছে, এটা ফিল হয়ে যাবে। ফিল হলে এটা কিন্তু আপনি স্টক ওই আগে যেটা দেখেছিলাম শিখতাই, যে আপনি এটাকে বাড়াতে গেলে স্টক বাড়াতে যতটা সুবিধা, ফিল বাড়াতে অতটা সুবিধা নেই। ফিল বাড়ালে চতুর্দিকে বেড়ে যাবে, আর স্টক বাড়ালে শুধু এটা শুরু থেকে শেষ পর্যন্ত বাড়বে। দেখ আমরা স্টক আউটলাইন স্টক কাজটা হচ্ছে গিয়ে এই ফিল হয়ে গেল। এখন আপনি এটা দেখেন, এটাকে বাড়াতে গেলে কেমন হয়, এই যে সরে যাচ্ছে কোন দিক থেকে কোন দিক, সেই জন্য স্টক অবস্থায় বাড়ালে ইচ্ছা মতো বাড়বে জায়গাতে রেখে। আচ্ছা দেখ, তারপরে আমরা চলে যাই পাতের এখানে আর কি আছে ইম্পর্টেন্ট, অফসেট পাত। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অফসেট পাত। অফসেট পাত আমরা যখন এখানে ইলাস্ট্রেটরের একটা সাপোজ একটা ভিজিটিং কার্ডের জন্য একটা নির্দিষ্ট মার্জিন নেব, তখন আমরা করে অবজেক্ট পাথ অফসেট পাথ, একটা অফসেট পাথ নিই। সাপোজ আমরা -5 মিলিমিটার নিলাম একটা অফসেট পাথ, প্রিভিউটা দেন, দেখেন ওকে। ও, জিনিসটা অনেক ছোটো হয়ে গেছে, সেজন্য আসলে আমি বড় করে নিচ্ছি জিনিসটা। হ্যাঁ, এবার দেখেন অবজেক্ট পাথ অফসেট পাথ -5 mm নিলাম, এই প্রিভিউ দেখছেন এখানে একটা নির্দিষ্ট অর্থাৎ এইদিকে 5 মিলি, এইদিকে 5 মিলি, এইদিকে 5 মিলি, এদিকে 5 মিলি লেস হয়ে ইনসাইডে এটা নতুন একটা বক্স তৈরি হয়েছে, ওটার কপি। আচ্ছা, এটা গেল অবজেক্ট পাথ। তারপরে হচ্ছে আপনার এখানে আছে অফসেট পাথ গেল, এড অ্যাঙ্কর পয়েন্টস। আসলে সবগুলো যদি আপনাকে বিস্তারিত আলোচনা করতে দেয়, সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে, যাতে আপনাদের টিউটোরিয়াল দেখার ধৈর্য ক্ষমতা হারিয়ে ফেলবেন। তো আমি বুঝতে পারছি না কীভাবে দিলে আপনাদের সুবিধা হবে। তারপর আমি একটু বিস্তারিত আলোচনা করে আজকে অবজেক্ট পর্যন্ত শেষ করব। অবজেক্টে আরও অনেকগুলো কমান্ডস আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ অবজেক্টে তো ইলাস্ট্রেটর সব কিছু হচ্ছে, অবজেক্টই মেন, অবজেক্টের কাজ হচ্ছে আপনার অনেক গুরুত্বপূর্ণ। তো আমি আপনাকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টসটা দেখিয়ে দিই, কারণ একসাথে শেষ করে ফেলি, পরবর্তীতে আলাদা যদি কাজে লাগে তখন আলাদাই দেখাবো কাউকে যদি কিছু জানতে চান। তো আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টসটা দেবো। অবজেক্ট এখানে দেখেন আপাতত এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, 1 2 3 4টা, অর্থাৎ 4টা অ্যাঙ্কর পয়েন্টস, অর্থাৎ এগুলা পয়েন্ট। এখানে আমি আরও যদি যোগ করি, পাতে গিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টস, এটা দিয়ে না দেখে আমি আপনাদেরকে রাউন্ড দিয়ে দেখা সবচেয়ে সুবিধা হবে।
এই দেখুন এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টা পয়েন্ট আছে, এই যে 4টা পয়েন্ট, এই যে এটা আসতেছে 4টা পয়েন্ট আছে। এখানে আমি আরও পয়েন্ট যোগ করব, অবজেক্ট পাথ এর অ্যাঙ্কর পয়েন্টস, এখানে আরও অ্যাঙ্কর পয়েন্ট যোগ হলো, এই যে এখানে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে, এটা কিন্তু আগে ছিল না, এখন যোগ হয়েছে। আপনি যদি চান যে এখানে আরও অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতেন, অবজেক্ট পাথ এর অ্যাঙ্কর পয়েন্টস, আরও যোগ হলো অ্যাঙ্কর পয়েন্টস, এই যে দেখেন, এই দেখছেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাঙ্কর পয়েন্ট। এই যে এক্ষেত্রেও কি আপনি নির্দিষ্ট একটা জায়গা থেকে এটাকে ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন পড়ে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে হয়। অনেক সময় আপনি একটা বক্স নিলেন, শেপ নিলেন, কিন্তু এটাকে কাজের ক্ষেত্রে অনেক সময় এদিক সেদিক করতে হয়, তখন আপনি জিনিসটাকে, আমি এটাকে এইভাবে করে দিলাম। এটা কিন্তু ম্যানুয়ালি করছি, এখানে রেডিমেড করার জন্য ইফেক্টে গেলে আপনি পাবেন অনেকগুলো স্টাইল, স্টাইল ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে গেলে অনেকগুলো পাবেন, জিগজ্যাগ, টুইস্ট, টুইক, ট্রান্সফর্ম, রাফ অ্যান্ড ফাঁকার অ্যান্ড ব্লড, ফ্রি ডিস্টর্ট, এখানে অনেকগুলো পাবেন। এখান থেকে আপনি ফাঁকার অ্যান্ড ব্লড দিলে ওই আমি যেটা করছি সেটা করতে পারবেন, অথবা জিগজ্যাগ দিলে করতে পারবেন, অনেকগুলো এগুলো ব্যাপার আছে এখানে করতে পারেন। সেখানে আমি এখন যাচ্ছি না, আপাতত আমি আপনাদের এটাই দেখাচ্ছি। পাতে আর কি আছে, রিমুভ অ্যাঙ্কর প্যাড, ওই যে অ্যাঙ্করগুলো অ্যাড করছি সেগুলো রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। ডিভাইড অবজেক্ট ভ্যালু, এখানে একটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্প্লিট ইন্টু গ্রিড, এটা আপনাকে দেখাই। স্প্লিট ইন্টু গ্রিড এটা হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে না, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে আমার এখন একটা বক্স আছে, এখানে আমি কয়েকটা ভাগে এটাকে ভাগ করব, দেখেন স্প্লিট ইন্টু, এখানে দিলাম প্রিভিউ, এখানে আমি রু কয়টা দেবো, সাপোজ আপনি 3টা রু দেবেন, 3টা রু হয়ে গেল, এটা কলাম দেবেন 2টা হয়ে গেল। এখানে নির্দিষ্ট গাটার আছে, গাটার মানে অর্থাৎ গেপটা, অর্থাৎ এই কলাম থেকে ফ্ল্যাগগুলো গেপ দিতে চান তাহলে পেন 1 দিতে পারেন, এই দেখেন অথবা এখানে যদি দিতে চান 1, বাস সুন্দর নাইস। আচ্ছা এটা গেল, তারপরে কি দেওয়া যায় আপনাদেরকে, পাথ ক্লিন আপ হচ্ছে কিছু 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 জিনিস আছে, যেমন আমি এটা ডিলিট করে ফেললাম, হ্যাঁ এটা ডিলিট করে ফেললাম, কিন্তু এখন আপনি কন্ট্রোল ওয়াই দেখেন, দেখেন এখানে অ্যাঙ্করগুলো রয়ে গেছে। তো এই অ্যাঙ্করগুলো কিন্তু অনেক সময় কাজের ক্ষেত্রে ঝামেলা করে, সেই জন্য আপনাকে অবজেক্ট পাতে গিয়ে ক্লিন আপ দিয়ে দেবেন, চলে যাবে এগুলো, এই সবগুলো দিয়ে দেবেন। ওকে চলে গেছে, গুড। বিস্তারিত আলোচনা করতে অনেক সময় লাগে, কিন্তু আপনাদের একটা জিনিস একবার দেখলে দিতে পারার দেখার প্রয়োজন পড়বে না আশা করি। আমি সেভাবে বাংলা টিউটোরিয়াল তৈরি করেছি, কারণ অনেকে মনে করে যে সিসিতে গেলে অনেক জটিল বা অনেক বড় সফটওয়্যার বা অনেক ঝামেলা, কিন্তু সিসিতে আপনি যে সুবিধাগুলো পাবেন সেগুলো আপনি ইলাস্ট্রেটর 10, 8, সিএস এগুলোতে পাবেন না। কারণ আপনার কাজের সুবিধার জন্য অনেক, মানে প্রত্যেক কোম্পানি কাজের সুবিধার জন্য প্রত্যেকটা জিনিসকে চিন্তা ভাবনা করে, এবং যারা ব্যবহার করে ইউজারদের কমেন্টস নিয়ে তাদের সুবিধা কথা চিন্তা করে অনেকগুলো জিনিস আপডেট করে, যেটা ইউজারদের জন্য অনেক সময় বাঁচিয়ে দেয়। তো সেই জন্য আপডেটে আপনারা কখনো ভয় পাবেন না, আপডেটটা আপনাদের অবশ্যই নলেজে নিতে হবে, তা না হলে আপনারা ভালো কিছু সহজে করতে পারবেন না। আমি অবশ্যই সবসময় আপডেটের পক্ষে, আমি সব কিছুতে আপডেট চাই, এবং আপডেট আসলে আমাদের বাংলাদেশে তো আর অত টাকা দিয়ে ডলার দিয়ে কিনতে পারবো না, সেজন্য আমরা ক্র্যাক ফাইল বা ক্র্যাক সফটওয়্যার ইউজ করি, তারপরেও আপডেটের চেষ্টা করি, সেটা যে কোনোভাবেই হোক। তারপর আসে শেপ, কনভার্ট টু শেপ, অতটা ইম্পর্টেন্ট না। প্যাটার্ন, প্যাটার্ন তৈরি করা, অর্থাৎ এটা ফটোশপে যারা ফটোশপ যদি কেউ কাজ করে থাকেন তাহলে প্যাটার্ন তৈরি করার সম্বন্ধে যারা আইডিয়া আছে তারা বুঝতে পারেন যে প্যাটার্ন কীভাবে তৈরি করে। তো এটা আমাদের ইলাস্ট্রেটর অতটা প্রয়োজন না প্যাটার্ন তৈরি করা, এটা আমি আপনাদেরকে ফটোশপে দেখাবো। ব্ল্যান্ড একটা ইম্পর্টেন্ট ব্যান্ডটা আপনাকে দেখাই না, দেখালে বুঝতে পারবেন না। সাপোজ হচ্ছে কি একটা বক্স নিলাম, এটাকে আমি এই কালারটা দিলাম, এখন এটাকে আমি একটা কপি করলাম, হ্যাঁ কপি করে এটাকে আমি একটা অন্য কালার দিলাম, এবং এটাকে রোটেট করে, ফুটতেছে না এই কালার, ভালো লাগতেছে না এটা, এইটা আচ্ছা এটাই দিই। এখন দেন ব্ল্যান্ড জিনিসটা কি, শেপ, প্যাটার্ন, ব্ল্যান্ড, ম্যাক, দেখছেন কি হচ্ছে, অর্থাৎ এই কালার আর এই কালারের সাথে এটা মিশ্রণ, অর্থাৎ ব্লেন্ডার কি করে, ব্লেন্ডারের কাজ হচ্ছে আপনার একটা জিনিসকে মিশ্রণ করে ফেলা, ঠিক এটা হচ্ছে ব্ল্যান্ড করা হয়েছে, ব্ল্যান্ড করছি একটার সাথে একটা মিশে গেছে, এটা আপনি সরাই দিলেন, এটা কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। ব্লেন্ডার যেমন আপনার কয়েকটি ফলকে একসাথে মিশিয়ে ফেলে, এটাও ঠিক, যত অবজেক্ট আপনি 2টা অবজেক্ট যখন ব্লেন্ড করবেন তখন একটার সাথে একটা একদম মিশে যাবে, যতটুকু সময় সেটা মিশে যায়। আচ্ছা ব্লেন্ডের পরে কি আছে, অবজেক্ট ব্লেন্ড, এখানে আর আছে ব্লেন্ড অপশন, ওই যে এটা আপনি
আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যায়, ব্লেন্ড অপশন আপনি এখানে পাবেন, এটা ব্লেন্ড অপশন। এই যে দেখেন, এখানে মাউসটা নেবেন, ব্লেন্ড টুল, অর্থাৎ এখানে যেটা মূল কথা, এখানে যে কমান্ডগুলো আছে অনেকগুলো এখানে সংক্ষেপে দেওয়া আছে অবজেক্টে। আচ্ছা, ব্লেন্ড অপশন পাবেন, অর্থাৎ ব্লেন্ড অপশন এটা আপনি স্মুথটা বাড়াতে গেলে এখানে দেখেন ব্লেন্ড অপশন আমি যাই, যে যদি এখানে আমি প্রিভিউটা দিই, এখানে স্পেশাল স্টেপ দিই, ওরে বাবা এখানে 231টা আছে। তো এটা আরেকটা জিনিস, সবচেয়ে সহজ একটা জিনিস দেখে আপনাদেরকে, সাপোজ একটা লাইন দিয়ে দেখে আপনাদেরকে, এটা একটা লাইন নিলাম, দেখেন এটা কয়টা স্টেপ এটাকে ব্লেন্ড করবো। ওহ সরি, এর চেয়ে আর সহজ উপায়, এর চেয়ে আর একটা সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সবচেয়ে মজা হবে এটাই। এটার সাথে আমি এটা ব্লেন্ড করবো, অর্থাৎ এটা একটা শেডের মতো কাজ করবে। শেড বলতে আমি এটাকে অন্য কালার দিলাম, ডিপ কালার। দেখেন ওই যেটা আপনাদেরকে যে এটা দেখালাম, যে এখান থেকে অবজেক্ট ব্লেন্ড অপশন, এখানে যদি আমি স্পেসিফাইড স্টেপ দিই, তাহলে এখানে স্টেপ আমি দেখেন 8টা দিলে কি দাঁড়ায়, দেখেন 8টা দিলে দাঁড়ায় হচ্ছে আপনার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই কর্নারের সাথে সরি এই কর্নারের মিলাই দেবেন, এই দুটোই মিলাই দিলে এখন 8টা স্টেপ দিছি, তাই 8টাই ভাবে আসছে। তো আপনি যদি আরও নিখুঁত চান, আরও স্মুথ চান, তাহলে এখানে স্টেপটা বাড়িয়ে দেবেন, 16 দিবেন, 16 দিলে একটু স্মুথ হলো। 16 দিয়ে যদি কম হয় তাতে দিবেন 32টা, তবে যত বেশি দিবেন তত কিন্তু আপনার ফাইলটা বাড়িয়ে, 32টা দিলেন, 32টা যদি মনে করেন স্মুথ না, তাহলে আরও দিবেন 64টা, দেখেন এখন স্মুথ হয়ে গেছে, একদম স্মুথ। ইনস্টাগ্রামে এই দেখেন কত সুন্দর একটা জিনিস। কালার চেঞ্জ করেন, দেখেন কালার চেঞ্জ করলে আসতেছে, ও নাইস। এরপরে আপনি ব্লেন্ডার এখানে আপাতত কেমন কিছু দরকার নেই, এক্সপ্যান্ড করলে এক্সপ্যান্ড হয়ে যাবে, দরকার নেই এক্সপ্যান্ড করার, এই সব ভেঙে অনেকগুলো শেপ হয়ে যাবে, এতে অনেক ফাইল বাড়ি হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস সেই গ্রাডিয়েন্টের মতো আলাদা আলাদা হয়ে যাবে, যাকে এক্সপ্যান্ড প্রয়োজন নেই। এরপরে কি আছে আমাদের, ইনভেলপ ডিস্টর্ট, একটা মূল্যবান কাজ, সেটা আমি আজকে আপনাদেরকে আর দেখাবো না, কারণ অনেক সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। আমি আজকে আপনাদেরকে আর দেখাবো এটা, কারণ এতে আপনাদের বোরিং লাগবে এবং একসাথে এতগুলো জিনিস মাথায় থাকবে না, সেই জন্য আপনাদেরকে আমি এখানে কোন ব্লেন্ড ফোন তো রেখে দিলাম। আগামী টিউটোরিয়াল অর্থাৎ পার্ট 2-তে আমি আপনাদেরকে ইনভলভ ডিস্টর্ট নিয়ে আলোচনা করবো, প্যারাসিটি নিয়ে আলোচনা করবো, লাইভ পেইন্ট নিয়ে আলোচনা করবো, ইমেজ ট্র্যাক নিয়ে আলোচনা করবো, টেক্সট ট্র্যাক নিয়ে আলোচনা করবো, লাইন স্কেল অতটা প্রয়োজন নাই, আর্টবোর্ড নিয়ে আলোচনা করবো, গ্রাফ নিয়ে আলোচনা করবো। আপাতত আজকে এই পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন যদি আপনাদের ভালো লাগে। আমি আপাতত ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম, ওকে বাই, আল্লাহ হাফিজ।